এখন আপনি গল্প শিকারীর কবলে। আজ শোনাব শশধর দত্ত রচিত দস্যুমোহন সিরিজের চতুর্থ গল্প আবার মোহন। আজ শুনুন প্রথম পর্ব। কলকাতা পুলিশের হেডকোয়ার্টারে একটা গুপ্ত অধিবেশন চলছিল। মিস্টার বেকারের পিস্তলের গুলি রমাদেবীর গায়ে লাগায় যে অভূতপূর্ব পরিস্থিতির উদ্ভব হয়েছিল এবং দস্যুমোহনকে হাতের নাগালে পাওয়া সত্ত্বেও তাকে কেন গ্রেপ্তার করা সম্ভব হয়নি, এটাই ছিল এই অধিবেশনের আলোচ্য বিষয়। কমিশনার সাহেব প্রত্যেক অফিসারের অভিমত শুনছিলেন। তিনি মিস্টার বেকারকে প্রশ্ন করলেন, মিস্টার বেকার, আপনি আমাকে বলুন, ওই দিন দস্যুমোহনকে হাতের নাগালের মধ্যে পেয়েও আপনি গ্রেপ্তার করতে পারলেন না কেন? স্যার, আমি অত্যন্ত দুঃখিত। ওরকম একটা পরিস্থিতিতে কি বলবো, আমি কিছুই করতে পারলাম না। ওকে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু এখন আপনি বলুন, দস্যুমোহনটাকে নিয়ে কি করা যাবে? দস্যুমোহনকে যেভাবেই হোক স্যার গ্রেপ্তার করতেই হবে। ওকে, ফাইন। আপনাকে আমি তাহলে 3 মাস সময় দিচ্ছি। আশা করছি যে এর মধ্যে আপনি দস্যুটাকে গ্রেপ্তার করতে পারবেন। আমি প্রতিজ্ঞা করছি স্যার, আমি 3 মাসের মধ্যেই দস্যুমোহনকে গ্রেপ্তার করব। তবে আমার একটা প্রস্তাব আছে স্যার। কি প্রস্তাব? ভারতবর্ষের প্রত্যেকটা পপুলার নিউজ পেপারে একটা করে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হোক। যে দস্যুমোহনের খবর দিতে পারবে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। ওকে, ফাইন। আমি আজই নোটিশ পাঠিয়ে দিচ্ছি। হিমালয়ের বুকে ছোট্ট সুন্দর পাহাড়ি শহর সিমলা। কাশ্মীরা হোটেলের ঠিক নিচে একটা সুদৃশ্য বাংলোর সুসজ্জিত ঘরে খোলা জানালার সামনে বসেছিল রমা। কিন্তু সে হুইল চেয়ারে বসে আছে, তার সারা শরীরে ব্যান্ডেজ জড়ানো। সে মৃদু স্বরে মোহনের সঙ্গে কথা বলছিল। জানো রমা, সেদিন যখন মিস্টার বেকারের গুলিটা তোমার গায়ে লাগলো, আমি উন্মাদ হয়ে গিয়েছিলাম। তাই? সত্যি? হ্যাঁ, কিন্তু ভাগ্য দেখো, ডক্টর সরকারকে পেয়ে গেলাম ঠিক সময়। তা না হলে যে কি হতো। আমার তো কিছুই মনে নেই। তোমার আর মনে থাকবে কি করে? তুমি তো অজ্ঞান। জমে মানুষে যে কত টানাটানি চলেছে সেটা ডক্টর সরকার আর আমি জানি। কিন্তু চোখ খুলে আমি তোমাকে প্রথম দেখেছিলাম। সেটা ঠিক। তবে এই সিমলা পাহাড় তোমার কিরম লাগছে? সিমলায় কেন নিয়ে এলে? আরে, ডক্টর সরকার বললেন যে তোমাকে পাহাড়ে নিয়ে গিয়ে রাখতে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। পাহাড় তো অনেক আছে, সিমলায় কেন? আরেকটা কারণ আছে। আমার মাথার দাম উঠেছে 50,000 টাকা। কি বলছো তুমি? 50,000 টাকা? হ্যাঁ, সব কাগজে বেরিয়েছে, পড়ে দেখো। কেন? বাংলা গভর্নমেন্ট দস্যুমোহনকে গ্রেপ্তার করার জন্য 50,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। উফ, এটা তুমি শান্তিতে থাকতে দেবে না। আমার সাপে বর হয়েছে রমা। মিস্টার বেকার তোমাকে যখন গুলি করলো, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি প্রতিশোধ নেবই। কিন্তু তুমি তোমায় বলেছিলে আর কোনোদিন এরকম কোনো কাজ করবে না। ঠিক, আমি তোমাকে স্পর্শ করে প্রতিজ্ঞা করেছি আমি কোনো খারাপ কাজ করব না। কিন্তু বেকারকে তার শাস্তি পেতেই হবে। আমি তোমার কথা বুঝতে পারছি না, তুমি কেন আবার এসব ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে যাচ্ছ? আমি বেকারকে ভুলে যেতে পারি না। বেকার আমাকে গ্রেপ্তার করার ভার নিয়েছে। ও যুদ্ধ ঘোষণা করেছে। আমি তাকে বুঝিয়ে দেব মোহনের সঙ্গে বুদ্ধির খেলায়। বেকার আমার যোগ্য প্রতিদ্বন্দ্বী নয় রমা। কিন্তু তাতে কি হবে? কি হবে না বলো? বেকার অপদস্থ হবে, সারা জগতের কাছে লাঞ্ছিত হবে, তার চাকরি যাবে। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে সে একটা অপদার্থে পরিণত হবে। এই বেকার আমাকে সারা জীবন তক্ত করে মেরেছে। সান্যালকে যেভাবে পরাজিত করেছি, এরপর বেকারকেও তাই করব। আমার পথ থেকে চিরকালের মতো সরিয়ে দেব। আমাদের এখানে থাকা নিরাপদ নয়। শোনো, আমরা বরং সিমলা থেকে চলে যাই। বৃথা ভয় পাচ্ছ রমা। সিমলাই মোহনের পক্ষে সবচেয়ে নিরাপদ স্থান। কিন্তু আমার খুব ভয় করছে।
শোনো রমা, যে দস্যুর পেছনে ভারতবর্ষের পুলিশ সর্বদা লেগে আছে, সে কি কখনো লাট সাহেবের ঘরের পাশে থাকতে পারে? সে থাকবে বনে জঙ্গলে, পুরনো ভাঙা বাড়িতে, একদম নিরিবিলি কোনো একটা জায়গায়। আর সেই কারণেই এখনো পর্যন্ত আমাকে কেউ বিরক্ত করতে আসেনি। কথা, একজন বাবু দেখা করতে এসেছেন। কে এসেছে? ভালো লোক বলেই তো মনে হয় কথা। ও, তবে আর ভয় নেই। বিলাস যখন বলেছে ভালো লোক, বাবুকে বাইরের ঘরে বসতে বলো, আমি আসছি। নমস্কার, কাকে চান? আপনাকে আমি ঠিকই চিনেছিলাম মিস্টার মিটার, কিন্তু আমার সহকর্মীরা একটু সন্দেহ করে ফেললো, ওই জন্য মিছি কয়েকটা দিন পিছিয়ে গেলাম। মোহনের চোখকে ফাঁকি দেওয়া তো সহজ নয় টিকটিকি। তুমি কেন এসেছো সেটাই জানার দরকার। হ্যাঁ, কি ব্যাপার বলুন। আমি ইম্পেরিয়াল সার্ভিসের থেকে আসছি, ইন্টেলিজেন্স অফিসার। ওহো, আচ্ছা, কি ব্যাপার? ব্যাপার মানে মায়াপুরের কুমার সাহেবের কাছে আমরা একটা প্রত্যাশা নিয়ে এসেছি। এমন কিছু বেশি নয়, আপনাকে খুব একটা বিরক্ত করব না। মানে আসল কথাটা বলি, আমাদের একজন দুস্থ সহকর্মীর জন্য আমরা একটা নাটকের চ্যারিটি শো করছি। আমাদের ইচ্ছা আপনি যদি কয়েকটা বক্স টিকিট কেটে আমাদের একটু হেল্প করেন। এনিওয়ে, আমরা শুনেছি আপনার স্ত্রী খুবই অসুস্থ, তাই আপনি এখানে এসেছেন, কিন্তু তাও আমরা একটু বিরক্ত করছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ও, এই ব্যাপার। এই নিয়ে এত কিন্তু করছেন কেন? হ্যাঁ, আমার স্ত্রী একটু অসুস্থ আছেন। বিলাস, ড্রয়ার থেকে চেক বইটা আনো তো। মিস্টার মিটা, আপনাকে বিরক্ত করার জন্য আমরা সত্যি দুঃখিত, প্লিজ ডোন্ট মাইন্ড। আপনারা তো দেখছি আমার নাম, কোথা থেকে এসেছি, সব খবরই রেখেছেন। ইন্টারেস্টিং, এত খবর পেলেন কোথায়? মিস্টার মিটার, এটাই তো আমাদের কাজ। আর দেখুন মিস্টার মিটার, আপনি খোদ ভাইসরয়ের বাংলোর পাশে রয়েছেন। এই এলাকায় সব বাসিন্দাদের খবর তো আমাদের রাখতেই হয়। আপনার স্ত্রী গত মাসের 2 তারিখে টাইফয়েডে আক্রান্ত হয়েছিলেন। তারপরে ডাক্তারবাবু আপনাকে পাহাড়ে যেতে বলেন। তিনি মুসৌরি পাহাড়ের কথা বলেন, তা সত্ত্বেও আপনি সিমলা এসেছেন। হয়তো আপনার স্ত্রীর ইচ্ছাতেই এসেছেন। Am I right, sir? বাহ, দারুণ, পারফেক্ট, ঠিক বলেছেন। কথা, আপনার চেক বই। বই নয়, বই। বাই দ্য ওয়ে, আপনাদের কটা বক্স টিকিট আছে? বক্স তো স্যার 10টা আছে। আপনি যদি অন্তত 6খানা নেন তাহলে। ও, তা প্রত্যেকটা বক্সের দাম কত করে? 100 রুপিস ইচ স্যার। প্রত্যেকটা 100 টাকা করে আছে। ওকে। এই নিন। স্যার 1000 টাকা? আই মিন, আপনি পুরো সবকটা? থ্যাংক ইউ স্যার, উই আর রিয়েলি থ্যাঙ্কফুল স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন? আরে এখনই যাবেন কেন? একটু 5 মিনিট বসে যান, একটু আলাপ করে যান। এমনিই তো বুঝতেই পারছেন এখানে আমরা একাই থাকি, কেউ সেরকম কথা বলার মতো নেই। অবশ্য যদি কিছু মনে না করেন, মিস্টার বাসু, হারবান বাসু। 5 মিনিট কেন মিস্টার মিটার? আপনার মতো মানুষের সঙ্গে তো 5 ঘন্টাও কাটাতে পারি। হ্যাঁ, বসুন। আর বলুন, কি খবর? আজকের নিউজ পেপারটা পড়েছেন? হ্যাঁ, পড়েছি। কেন বলুন তো? তাহলে তো নিশ্চয়ই দস্যু মোহনের খবরটাও দেখেছেন। বেঙ্গল পুলিশ 50,000 রুপিস অ্যাওয়ার্ড দিয়েছে ওর মাথার জন্য। দেখেছেন নিশ্চয়ই হবে। হ্যাঁ, দেখেছি। আপনাদের মধ্যেই কেউ পাবেন হয়তো ওই টাকাটা। খেপেছেন মশাই, ওই টাকা আমরা পাবো?
যেখানে মিস্টার বেকার, মিস্টার সানালের মতো অত বড় বড় ডিটেকটিভরা নাজেহাল হয়ে গেল, আমার তো মনে হয় এই মোহনকে কেউ ধরতেই পারবে না। জানি না, তবে খুবই মুশকিল একে ধরা। কিন্তু এই মহানের জন্য আমাদের অনেক কাজ বেড়ে গেল। কাজ বেড়ে গেল কেন? আসলে আপনারা তো বাইরে থেকে এসেছেন, কিছুই বুঝতে পারছেন না। এখন এই কাগজের খবরটা বেরোনোর পর সিআইডি থেকে স্পেশাল ইনস্ট্রাকশন এসেছে, যত লোক এখানে বেড়াতে আসছে, যত লোক থাকে, সবার খবর আমাদের বের করতে হবে, সবার উপর নজর রাখতে হবে। ভাবুন তো কি ঝক্কি ঝামেলার কাজ। ও বাবা, তাহলে তো বেশ মুশকিলের কাজ। আচ্ছা, তাহলে এরকম খবর কি গোটা দেশের সব জায়গাতেই গেছে? মানে আপনার কি মনে হয়? হ্যাঁ, সমস্ত শহরে এই খবর গেছে, কিন্তু তাতেও এত বড় দেশটা থেকে ওই দস্যু মোহনকে খুঁজে বের করা আমার তো মনে হয় না সম্ভব আছে। আচ্ছা, আমি শুনেছিলাম যে ওই মোহনের স্ত্রী, তাকে নাকি মিস্টার বেকারই গুলি করেছিলেন। এই খবরটা কি সত্যি? হ্যাঁ, বেচারি। সত্যি বলতে কি, ওই নিরীহ নির্দোষ মেয়েটার জন্য আমাদের মতো পুলিশেরও মন কাঁদে। মিস্টার বেকারের তো সমস্ত সুনাম যা ছিল ওই কাজটা করেই নষ্ট হয়ে গেল। অবশ্য শুনেছি মিস্টার বেকার ওনাকে এতে খুবই দুঃখিত হয়েছে। অনেক ধন্যবাদ মিস্টার মেটা। অ্যাকচুয়ালি ডিউটিতে আছি, উঠতে হবে। তবে মোহন সম্পর্কে কোনো চিন্তা করবেন না। তাছাড়া মিস্টার বেকারও 2-1 দিনের মধ্যে এখানে আসছেন। না না, মোহনকে নিয়ে আমার কোনো ভয় নেই, ধন্যবাদ। কে এসেছিলেন? ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের চিফ। ও, তারপর? এই তো একটু বন্ধুত্ব করলাম, তারপর একটু আড্ডা মারলাম, আর অবশ্য আমাকে সাবধান করলেন যে মোহনের ব্যাপারে আমি যাতে কোনো ভয় না পাই। মানে আশ্বাস দিয়ে গেলেন আর কি। তুমি হাসছো? যাও, আমি শুনতে চাই না। আরে, একটা সুখবরও আছে। কি? আমার প্রিয়তম বন্ধু মিস্টার বেকার 2-1 দিনের মধ্যেই সিমলা আসছেন। মিস্টার বেকার? হুম। আবার আসছো তুমি? তুমি কিন্তু এক্ষুনি একটা ভুল করেছো। ভুল? কি ভুল? একটা লোক এক কথায় এতগুলো বক্স নিয়ে নেবে, এতগুলো টাকা দিয়ে? মিস্টার বেকার যখন এই খবরটা পাবেন, তিনি মায়াপুরের কুমারকে দেখতে চাইবেন না। তাকে কিন্তু তুমি ছদ্মবেশে ভোলাতে পারবে না। তুমি আবার হাসছো। প্লিজ আমার কথা শোনো, চলো আমরা এখান থেকে চলে যাই। রমা, রমা, মিস্টার বেকার জরুরি কাজে আসছেন, থিয়েটার দেখতে নয়। আমার আর ভালো লাগছে না, আমার এসব আর ভালো লাগছে না। রমা, আমি জানি তুমি আমাকে বিয়ে করে সুখী হওনি। তুমি ওকে ভুল বুঝছো। আচ্ছা বাবা, আচ্ছা, আমি ভুল বুঝিনি, হয়েছে তো। এবার এদিকে তাকাও, একটা খবর দেবো। সিমলায় রায় বাহাদুর এসেছেন। কি বললে? দাদু এসেছেন? কোথায় তিনি? একটিবার কি তাকে আমি দেখতে পারি? তোমার ইচ্ছা করছে জানি, কিন্তু বুঝেছি, কিন্তু দাদু আমাকে এত ভালোবাসেন। আচ্ছা, এমন কিছু করা যায় না যাতে তিনি আমাকে নাও যদি দেখেন, আমি যদি তার কাছ থেকে খবর পাই, আমার বাবার খবর, দাদার খবর? আচ্ছা, দেখছি কি করা যায়। কাল সকালে ঠিক আছে, রায়বাহাদুরকে সঙ্গে করে বিলাস আনবে। তুমি এই জানলা দিয়ে পাশের ঘরে তাকে দেখতে পাবে, আর যা করার আমিই করব, ঠিক আছে? কিন্তু তিনি যদি তোমায় চিনতে পারেন? পারবেন না। পরদিন সকালে 8টার সময় বিলাস এসে জানালো রায় বাহাদুর এসেছেন। মোহন ঘরে ঢুকে দেখল সোফায় বসে রায় বাহাদুর অবাক হয়ে চারিদিকে তাকিয়ে দেখছেন। মোহনকে দেখে বললেন, কুমার, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? আমাকে মার্জনা করবেন রায় বাহাদুর,
আসলে আমার স্ত্রী একটু অসুস্থ, আমি তাই আপনাকে একটু কষ্ট দিলাম। না না, ঠিক আছে। আপনার সম্পর্কে খবরের কাগজে যা পড়েছি, আপনার মতো মহাপ্রাণ ব্যক্তির সঙ্গে পরিচয় করার জন্য আমি নিজেও একটু আগ্রহী ছিলাম। কাগজে কি লিখেছে? এই যে আপনি 1000 টাকা দান করেছেন। ও, এইসব লিখেছে খবরের কাগজে? হ্যাঁ, কিন্তু এটা তো সামান্য ব্যাপার। সামান্য? কি বলছেন? একদম এরকম মহানুভব ব্যক্তি আমি তো আর কাউকে দেখিনি। তবে না, আরেকজনকে দেখেছিলাম বটে। আচ্ছা, কে তিনি? আপনি দস্যু মোহনের নাম শুনেছেন কুমার সাহেব? দস্যুমোহন? হ্যাঁ, তার নাম কে না জানে। তবে শুনছি পুলিশ এইবারে নাকি তাকে গ্রেপ্তার করবেই, মানে উঠে পড়ে লেগেছে। লাগুক লাগুক, আর তাকে যে যাই বলুক, তার মতো মহাপ্রাণ ব্যক্তি আমি আর দুটি দেখিনি। কিন্তু এখন দেখছি আপনিও তার মতো মুক্ত হস্তে সব দান করতে পারেন। আচ্ছা, ওসব কথা থাক রায় বাহাদুর। যে জন্য আপনাকে ডেকে পাঠিয়েছি, আগ্রার মিস্টার সোম, মানে আমার স্ত্রীর বিশিষ্ট আত্মীয় হন। তার কন্যার মৃত্যুর খবর পেয়ে আমার স্ত্রী খুব ভেঙে পড়েছেন। মিস্টার সোম কেমন আছেন, মানে কোথায় আছেন, এইসব খবর জানার জন্য আমার স্ত্রী খুব অধীর হয়েছেন। কিন্তু নিজেও অসুস্থ, তাই আপনার সামনে আসতে পারছেন না। হ্যাঁ, সোমের একমাত্র মেয়ে রমার মৃত্যু শুধু সোমকে নয়, আমাকেও আঘাত করেছে। কি আর বলবো, আমার বুকের একটা পাঁজর যেন কেউ ভেঙে দিয়েছে কুমার। সোম তো শোকে শয্যাগত, এখন পুরীর বাড়িতে বাস করছে। কদিন আগে সরোজের পত্র পেয়েছি, লিখেছে পুরীর জল বাতাসে সোমের স্বাস্থ্য খানিকটা ফিরেছে। আমারও শরীরটা খুব ভেঙে গিয়েছিল। ডাক্তার নোটিশ করলেন পাহাড়ে গিয়ে কিছুদিন বাস করতে হবে। তাই কদিন এই সিমলায় হাওয়া খেতে এসেছি। আচ্ছা কুমার, আপনার কি মনে হয় রমা দিদি বেঁচে আছেন? মানে কোনোভাবেই কি বেঁচে থাকতে পারেন না? হয়তো বেঁচে থাকতে পারেন। বুড়ো হয়েছি, তাই আবেগপ্রবণ হয়ে পড়ি কুমার, মার্জনা করবেন। এদিকে কাগজে দেখলাম বেকার সাহেব নাকি কাল সিমলায় আসছেন। ও, সে তো ভালো খবর। আমার ধারণা কি জানেন কুমার, মিস্টার বেকার যখন আসছেন তখন তিনি বিনা কারণে আসছেন না। আমার ধারণা মোহনও এখানেই, এই সিমলাতেই কোথাও আছে। আপনার এই ধারণার কারণ? বেকার সাহেব বিনা উদ্দেশ্যে কোনো কাজ তো করেন না। আচ্ছা কুমার, আপনি এখানে আর কতদিন আছেন? হ্যাঁ, আছি কিছুদিন। আপনার স্ত্রীর সঙ্গে তো দেখা করার সুযোগ হলো না। কাল যদি একবার আসি। নিশ্চয়ই, আপনার এখানে অবারিত দ্বার, নিশ্চয়ই আসবেন রায়বাহাদুর। কালকা থেকে সুদীর্ঘ 70 মাইল রেলপথ সিমলা পর্যন্ত চলে গিয়েছে। কখনো পাহাড়ের বুক চিরে, কখনো বা বিরাট পাহাড়কে প্রদক্ষিণ করে রেল লাইন এঁকে বেঁকে চলে গিয়েছে।
রেলপথের শেষ স্টেশন সিমলা। সিমলায় যখন কালকা মেল এসে থামল, তখন স্টেশনে কয়েকজন উচ্চপদস্থ রাজকর্মচারী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন মিস্টার বাসু। মেল ট্রেনের একটি প্রথম শ্রেণীর কামরা থেকে চিফ ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার বেকার নামলেন। অফিসারদের সঙ্গে করমর্দন করে মিস্টার বাসুর দিকে তাকিয়ে বললেন, দিল্লিতে আপনার জরুরি টেলিগ্রামটা পেলাম। আশা করছি যে সন্দেহটা করছেন সেটা সত্যিই হবে। ওদিকে কুমার বাহাদুর তো বেশ কোষমেজাজেই আছেন, বলুন। হ্যাঁ, তা আছেন। তার উপর নজর রাখার জন্য একজন উপযুক্ত অফিসারকেও নিযুক্ত করে রেখেছি। থ্যাংক ইউ, ঠিকই করেছেন। এই মহাপ্রভুর দর্শন পাওয়ার জন্য তো আমি ব্যাকুল হয়ে আছি, কারণ তিনি এত বড় দাতাকর্ণ যে একাই 10খানা বক্সের টিকিট কেটে নিয়েছেন। ওদিকে মায়াপুরের আসল কুমার বাহাদুর তো এখন দিল্লিতে। আগামীকালই তো তিনি সস্ত্রীক সিমলাতে উপস্থিত হবেন। কাজেই আচ্ছা, এই দ্বিতীয় কুমার বাহাদুরের স্ত্রী কি তার সঙ্গেই আছেন? আপনি নিঃসন্দেহ তো? হ্যাঁ স্যার, আমি শিওর। ওকে, গুড। আপনি কীরকম ব্যবস্থা করেছেন শুনি? কীরকম ব্যবস্থা মানে আপনি কি জানতে চাইছেন স্যার? মানে আমি জানতে চাইছি যে কুমারকে গ্রেপ্তার করার জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন? কুমার মানে ওই দস্যু মাহুকে গ্রেপ্তারের জন্য বিশেষ কোনো ব্যবস্থাই লাগবে না স্যার। ওর স্ত্রী খুব অসুস্থ আছে, তাই যে কোনো সময় 2-4টে সিপাই নিয়ে গেলেই কাজ হয়ে যাবে। হ্যাঁ, সর্বনাশ! আপনি বলেন কি? ওই ভিলা আমি এক্ষুনি ঘেরাও করতে চাই। আপনি দস্যু মোহনকে চেনেন না। আপনার সাথে হাসি মুখে 2-4টে কথা বলেছে বলে আপনি ভাবছেন ও খুব সাধারণ মানুষ। এক্ষুনি হেডকোয়ার্টারে চলে যান, পুরো পুলিশ ফোর্স নিয়ে চলে আসুন। আমি এখানেই ওয়েট করছি। ওকে স্যার, ওকে স্যার। মিস্টার বাসু দ্রুত পায়ে বাইরে বেরিয়ে ঘোড়ায় চড়ে হেডকোয়ার্টারে রওনা হলেন। মিস্টার বেকার অন্যান্য অফিসারদের সঙ্গে স্বর্ণ ভিলার দিকে এগিয়ে গেলেন। প্রায় 20 মিনিট পরে এক সশস্ত্র পুলিশ বাহিনী নিঃশব্দে স্বর্ণ ভিলার 3 দিক ঘিরে ফেলল। চতুর্থ দিকটা পাহাড়ের খাদের দিকে থাকায় সেদিকে যাওয়া সম্ভব ছিল না। মিস্টার বেকার মিস্টার বাসুকে বললেন, যে অফিসার দস্যু মোহনের ওপর নজর রাখছিল সে কোথায়? তাকে তো দেখছি না। তিনি ডিউটিতে ছিলেন তো? হ্যাঁ স্যার, ছিলেন তো। মিস্টার বেকার মিস্টার বাসুকে সঙ্গে নিয়ে স্বর্ণভিলার গেটে উপস্থিত হলেন। দেখলেন দরজা বাইরে থেকে তালা বন্ধ। তিনি হতাশ স্বরে বললেন, এই বাড়িটাই তো মিস্টার বাসু? ভারী আশ্চর্য আছে তো স্যার, তালা বন্ধ, কিন্তু এই বাড়িতেই তো ছিল। মিস্টার বাসু, আশ্চর্য হওয়ার এখনো অনেক বাকি। তালাটা ভাঙুন। মিস্টার বাসুর নির্দেশে একজন পুলিশ কনস্টেবল তালা ভেঙে ফেলল। মিস্টার বেকার ও মিস্টার বাসু বাড়ির ভেতরে প্রবেশ করলেন। ড্রয়িং রুমে ঢুকে দেখলেন মুখে রুমাল গোঁজা অবস্থায় হাত পা বেঁধে অফিসারকে ফেলে রাখা হয়েছে। আরে এই কি অবস্থা রিচার্ডের? এই কে আছো? এর হাতে পায়ের এই যে বাঁধনগুলো সব খুলে দাও। মিস্টার বাসু, চলুন দস্যু সম্রাটের প্রাসাদখানা একবার ঘুরে দেখি। হ্যাঁ স্যার, চলুন স্যার। আরে, এখানে একটা খাম পড়ে আছে। এটা তো একটা চিঠি। এ তো আমাকে উদ্দেশ্য করে লেখা। আপনাকে লিখেছে স্যার? আচ্ছা চলুন, এবার দেখি দস্যুবাবু কোন পথে পালিয়েছেন। মিস্টার বেকার মিস্টার বাসু এবং রিচার্ডকে সঙ্গে নিয়ে ভিলার বাইরে বেরিয়ে গেলেন। এরপর মিস্টার বেকার মিস্টার বাসুর সঙ্গে মোটর সার্ভিস স্টেশনে এসে উপস্থিত হলেন। অনুসন্ধান করে জানলেন ঠিক 7টার সময় দুজন বাঙালি সাহেব একটা মোটরে করে কালকা গেছেন। জিজ্ঞাসাবাদের পর আরও জানা গেল এরপর আরও 2খানা গাড়ি গিয়েছে। একটাতে একজন ইউরোপিয়ান এবং আরেকটিতে একজন মেম সাহেব তাঁর ভৃত্যকে সঙ্গে নিয়ে গেছেন। মিস্টার বেকারের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি আর সেখানে অপেক্ষা করলেন না। তৎক্ষণাৎ টেলিগ্রাফ অফিসে এসে কালকায় জরুরি তার পাঠালেন। তাতে মোটরের নাম্বার, ড্রাইভারের নাম এবং আরোহীদের বর্ণনা বিশদভাবে জানিয়ে আদেশ দিলেন মোটর পৌঁছনো মাত্র যেন তাদের গ্রেফতার করা হয়। এরপর মিস্টার বেকার মিস্টার বাসুকে সঙ্গে নিয়ে একটা স্পেশাল দ্রুতগামী মোটরে করে কালকা অভিমুখে যাত্রা করলেন। মোটর উল্কার বেগে ছুটে চলল।
মাত্র 1.5 ঘন্টা আগে সিমলা এসে পৌঁছেছিলেন মিস্টার বেকার। তখন তিনি ভাবতেও পারেননি যে আবার তাকে এত শীঘ্র সিমলা পরিত্যাগ করে চলে যেতে হবে। দ্রুত গতিতে মোটর ছুটে চলেছিল। প্রত্যেকটা মোটর স্টেশনে অগ্রগামী মোটর দুটি সম্পর্কে অনুসন্ধান করতে করতে তাঁরা এগিয়ে চললেন। মিস্টার বেকারের সন্দেহ হচ্ছিল যে তার সব প্রচেষ্টাই হয়তো ব্যর্থ হবে। এরপর মোটর কান্দাঘাটে উপস্থিত হল। সেখানকার কর্মচারীকে প্রশ্ন করে মিস্টার বেকার জানতে পারলেন মোটর দুটি কিছুক্ষণ আগেই চলে গেছে, কিন্তু যাত্রীরা মোটরে যাননি। তারা মোটর থেকে নেমে ট্রেনে করে কালকা গেছেন। মেম সাহেবের অসুস্থতার কারণে তারা মোটর ছেড়ে দিয়েছেন। মিস্টার বাসু বিহ্বল হয়ে পড়েছিলেন। তিনি মিস্টার বেকারের মুখের দিকে তাকিয়েছিলেন। মিস্টার বেকার হতাশ কণ্ঠে বললেন, দস্যুমোহনকে ধরা যে এত সহজ হবে না সেটা আমি জানতাম মিস্টার বাসু। আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। দস্যুমোহন বুঝতে পেরেছিল যে আমরা তাকে অ্যারেস্ট করার চেষ্টা করব, তাই তো সে এই রাস্তাটাই বেছে নিল। ও বুঝেছি, আমরা যে তার মোটরকে কালকে আটকে দেবো এটা বুঝতে পেরেই সে ট্রেনে করে চলে গেছে। মিস্টার বেকার আর কোনো কথা বললেন না। ড্রাইভারকে কালকা যেতে নির্দেশ দিলেন। কালকায় পৌঁছে মিস্টার বেকার দেখলেন সেখানকার পুলিশ মোটর দুটিকে আটক করেছে, কিন্তু দস্যুর কোনো খবর পাওয়া যায়নি। শ্রান্ত ক্লান্ত শরীরে মিস্টার বেকার কালকা স্টেশনের ওয়েটিং রুমে প্রবেশ করলেন। একটা ইজি চেয়ারে বসে খানসামাকে কিছু খাবারের অর্ডার দিলেন। খাওয়া দাওয়া করে মিস্টার বেকার কোটের পকেট থেকে মোহনের লেখা চিঠিখানা বের করে পড়লেন। মিস্টার বাসুর আগ্রহভরা মুখের দিকে তাকিয়ে তার হাতে চিঠিটা দিয়ে বললেন, মিস্টার বাসু, এই নিন, পড়ে দেখুন। মাই ডিয়ার মিস্টার বেকার, সংবাদপত্রে আমার মূল্য নির্ধারণকারী যে বিজ্ঞাপন দিয়েছেন তা দেখে আমি যতটা খুশি হলাম ততটা ব্যথিতও হলাম। সুখী হলাম এই ভেবে যে এতদিন পরে আপনার ধৃষ্টতার প্রতিফল দেওয়ার সুযোগ পেলাম। আমার স্ত্রীকে গুলি করার মতো আপনার দুঃসাহসের এবার আমি জবাব দিতে পারবো। আমার মন আনন্দে নেচে উঠল। আর ব্যথিত হলাম এই দেখে যে আমার মাথার দাম মাত্র 50,000 টাকা। অন্তত পক্ষে 1 লাখ টাকা হলেও কিছুটা সান্ত্বনা পাওয়া যেত। সকলের পরিমাণ জ্ঞান তো সমান নয়। আপনার বোধহয় মনে আছে, কিছুদিন আগে আমি দিল্লি ডেলি নিউজ পত্রিকায় একটা চিঠিতে লিখেছিলাম, আমি শান্তি চাই, আমি কাউকে বিরক্ত করব না, আমাকেও কেউ যেন বিরক্ত না করে। বর্তমানে আমি অখণ্ড শান্তির প্রত্যাশী। আমি বলতে চাই, আমার দ্বারা কোনো সৎ ব্যক্তির ক্ষতি হবে না। আপনি জানেন, আপনাকে আমি শ্রদ্ধা করি, কারণ একবার হলেও মোহনকে কোনো রকমভাবে গ্রেপ্তার তো করেছিলেন, যদিও ধরে রাখতে পারেননি, কিন্তু আবার আপনি চেষ্টা করেছেন আমাকে গ্রেপ্তার করার। এখনো সময় আছে, আপনি আমার পথ ছেড়ে সরে দাঁড়ান। যাই হোক, এই সময় আপনার সঙ্গে দেখা করার সুযোগ গ্রহণ করলাম না। ভেবে দেখলাম আপনাকে সরে দাঁড়াবার একটা সুযোগ দেওয়া উচিত। তাই ইচ্ছা থাকলেও আমাকে দুঃখিত মনে নিরস্ত হতে হলো। তবে আপনার সঙ্গে সাক্ষাৎ করার বাসনা রইল, কিন্তু কবে কোথায় তা আজকে জানালাম না, পরে জানতে পারবেন। আর একটা কথা বলে পত্র শেষ করতে চাই। শুনলাম আপনি আমাকে গ্রেপ্তার করার জন্য গভর্নমেন্টের কাছ থেকে মাত্র 3 মাস সময় নিয়েছেন। আপনার জন্য সত্যি আমার দুঃখ হচ্ছে। 3 মাস কেন, দস্যু মোহনকে গ্রেপ্তার করার জন্য 3 জন্ম চেষ্টা করলেও আপনি আমায় গ্রেপ্তার করতে পারবেন না। এই কথা বোঝার সময় কি এখনো আপনার হয়নি? আর হ্যাঁ, আমার প্রতিজ্ঞার কথা মনে আছে তো? আপনার কাছে কৃতজ্ঞতা স্বীকার না করে পারছি না। মিস্টার বেকার, আপনি আমাকে যুদ্ধে আহ্বান করেছেন। আমি আপনাকে 6 সপ্তাহ সময় দিচ্ছি। যদি এর মধ্যে আপনি সরে দাঁড়ান ভালো, আর যদি না সরে দাঁড়ান
আজ এই পর্যন্তই। আপনার চিরশত্রু মোহন। আর একটা কথা মনে রাখবেন, দস্যু মোহনকে ধরা কঠিনই নয়, অসম্ভব। মিস্টার বাসু চিঠিটা পড়ে মিস্টার বেকারকে ফেরত দিলেন। তাহলে স্যার আমাদের এখন কি করণীয় আছে? দেখুন মিস্টার বাসু, মোহন যখন পালিয়েই গেছে তখন তার পিছনে ধাওয়া করে আর কোনো লাভ নেই। তার চেয়ে আমরা চলুন সিমলায় ফিরে যাই, ওখানে আমার বেশ কিছু কাজ আছে। মোটর ছুটে চলেছিল। পথের দুপাশে পাহাড়ের পর পাহাড়ের শ্রেণী, কিন্তু প্রকৃতির অপূর্ব শোভা তাদের মন স্পর্শ করতে পারল না। কিছুক্ষণ পর মিস্টার বেকার বললেন, আচ্ছা মিস্টার বাসু, চিঠিতে তো মোহন তার স্ত্রী রমার কথা কিছুই লেখেনি। তাহলে কি তার স্ত্রী অসুস্থ ছিল, নাকি সে অন্য কারণে সিমলায় বসবাস করছিল? স্যার, ওর ওয়াইফের সঙ্গে তো আমার দেখা হয়নি, কিন্তু আপনি যদি শিওর হতে চান তাহলে সিমলা সিভিল সার্জনকে একবার জিজ্ঞাসা করে দেখতে পারেন, কারণ আমি শুনেছি তিনি নাকি ওনার ট্রিটমেন্ট করছিলেন। মিস্টার বেকার চোখ বুজে মোটরে হেলান দিয়ে বসে রইলেন। অবশেষে মোটর সেক্রেটারির বিল্ডিংয়ে এসে পৌঁছল। মিস্টার বাসু এখানে নেমে গেলেন। গুড বাই মিস্টার বেকার, আপনি তো হোটেল সিসিলিতে থাকবেন বোধহয়। বাই দ্য ওয়ে, আচ্ছা যদি দস্যু মোহনের কোনো খবর পাই তাহলে আপনাকে কি করে খবরটা দেব? মোহনের খবর পাবেন না। গুড বাই। মিস্টার বাসু অবাক চোখে মিস্টার বেকারের দিকে তাকিয়ে রইলেন। মোটর স্টার্ট করল। মিস্টার বেকার হোটেল সিসিলে এসে পৌঁছলেন। তার ঘরে এসে স্নান খাওয়া সেরে একজন পুলিশ অফিসারকে ফোন করলেন। এরপর 5 সপ্তাহ কেটে গেল। মিস্টার বেকার তার অপরিসীম মনোবল ও শক্তি নিয়ে সারা ভারতবর্ষ চষে ফেললেন, কিন্তু দস্যু মোহনের কোনো সন্ধান পেলেন না। একদিন সকালে মিস্টার বেকার ড্রয়িং রুমে চিন্তামগ্ন অবস্থায় বসেছিলেন। সেই সময় খানসামা একটা ট্রেতে করে বেশ কিছু চিঠিপত্র তার টেবিলের সামনে এসে রেখে গেল। মিস্টার বেকার অন্যমনস্কভাবে খামগুলো নাড়াচাড়া করছিলেন। হঠাৎ একটা খাম চোখে পড়তেই অস্ফুট কণ্ঠে বলে উঠলেন, মোহন, দস্যু মোহন। আমার প্রিয় বেকার, আমার জন্য আপনার উদ্বেগ আর উৎকণ্ঠা দেখে সত্যিই আমি আনন্দ পেয়েছি। আমাকে ধরার জন্য আপনার যে প্রয়াস, সত্যি তা নিন্দনীয়। আমি আমার আগের চিঠিতে জানিয়েছিলাম যে 6 সপ্তাহ আপনাকে আমি সময় দিতে চাই। তার মধ্যে 5 সপ্তাহ কেটে গেছে। উদ্দেশ্য সফল হয়েছে। সুতরাং 1 সপ্তাহ আগেই আপনাকে একটা পত্র লেখার লোভ সামলাতে পারলাম না। নিজেকে এখন ভাগ্যবান বোধ করছি। যাই হোক, এবার আসল কথায় আসা যাক। আমি আপনাকে জানিয়েছিলাম যে আমি শান্তিময় জীবন কাটাতে চাই, কিন্তু আপনি শুনলেন না। উপরন্তু বর্বরের মতো নানা রকম পৈশাচিক কাজ করলেন, যার সাজা আপনাকে পেতেই হবে। এইবার মন দিয়ে শুনুন আপনার শাস্তির কথা। আজ থেকে ঠিক 1 সপ্তাহ পরে, অর্থাৎ 10 তারিখে আমি ট্রেজারির অফিস লুট করব। আপনার সাধ্য থাকলে গভর্নমেন্টের সম্পদ রক্ষা করবেন, কিন্তু দুঃখের বিষয় আপনার সেই সাধ্য হবে না। আমি এখন থেকেই দিব্যচক্ষে দেখতে পাচ্ছি যে আপনি নিজের কাঁধে দায়িত্ব নিয়ে আমাকে বাধা দেওয়ার জন্য দৌড়বেন, কিন্তু সফল হবেন না। ফলে অপদস্থ, লাঞ্ছিত, কর্মচ্যুত মিস্টার বেকার টিকিট কেটে জাহাজে চড়ে বসবেন। আপনি যখন বিলাতে আপনার বাড়িতে পৌঁছবেন, তার অনেক আগেই ইংল্যান্ডের প্রত্যেক নরনারী, শিশু আপনার এই ঘটনা জানতে পারবে। আরও একবার মনে করিয়ে দিই, আপনি সমস্ত সৈন্যবাহিনী নিয়েও আমাকে বাধা দিতে পারবেন না। দস্যু মোহন কখনো বৃথা দম্ভ করে না। আজ পর্যন্ত সে যা বলেছে তাই করেছে। তার প্রত্যেকটা কথা রেখেছে, এবারেও সে রাখবে। ইতি আপনার চিরশত্রু দস্যু মোহন। স্কাউন্ড্রেল,
আমাকে হুমকি দিচ্ছে একটা দস্যু। আমি এবার দেখাবো মিস্টার বেকারের ক্ষমতা কতটা হতে পারে। ड्राइवर गाड़ी निकालो, कमिश्नर साहब का ऑफिस जाना है। জি হুজুর। আজমের থেকে প্রায় 20 মাইল উত্তরে পর্বতশ্রেণীর মধ্যে এক সুবিস্তীর্ণ সমতল উপত্যকা। জায়গাটি এক করদ রাজার অন্তর্ভুক্ত। এই মনোরম স্থানে হয়তো প্রাকৃতিক দৃশ্যে মুগ্ধ হয়ে কোনো রাজবংশীয় শৌখিন রাজপুরুষ পাথরের এক দোতলা অট্টালিকা নির্মাণ করেছিলেন, কিন্তু কোনো কারণে হয়তো কেউ সেই অট্টালিকায় বাস করেননি। দুর্গের মতো পাথরের অট্টালিকাটি খালি পড়েছিল। বর্তমানে এই অট্টালিকা ভাড়া নিয়ে এক ধনী শৌখিন যুবক সস্ত্রীক এখানে বাস করছিলেন। একদিন দোতলার এক সুসজ্জিত ঘরে বসে যুবকটি তার স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। জানো রমা, মিস্টার বেকারকে একটা চিঠি লিখলাম। কি লিখলে? লিখলাম যে এইবার আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করব। মানে? এই তো পড়ে দেখো না। তুমি আমার... এ কি, তুমি কাঁদছো কেন? কেন এমন কাজ করলে তুমি? তুমি তো আমাকে কথা দিয়েছিলে, শপথ করেছিলে। হ্যাঁ, আমি শপথ করেছি যে জীবনে আমি কোনো খারাপ কাজ করব না। তাই বেকারকে আর গভর্নমেন্টকে এই কথা জানিয়েছিলাম, কিন্তু তারা উপেক্ষা করলো, ঘৃণা ভরে উপেক্ষা করলো। এর জন্য আমার কোনো অভিযোগ ছিল না, কিন্তু কিন্তু ওই শয়তানটা যখন তোমায় গুলি করলো... কিন্তু মিস্টার বেকার তো ইচ্ছে করে গুলি করেননি। কিন্তু তার সতর্ক হওয়া উচিত ছিল। এর জন্য আমি তাকে সাজা দেবই। তাই বলে এই ভীষণ পথ এইভাবে? রমা, তুমি কি আমার উপর আস্থা হারিয়েছ? সত্যি করে বলো তো। না, না তো। তাহলে তুমি এটা নিয়ে মাথা ঘামিও না। আমি কয়েকদিনের জন্য একটু বাইরে যাব। আচ্ছা, কিন্তু আমি কোথায় থাকবো? তুমি এই দুর্গেই থাকবে। তোমাকে পাহারা দেওয়ার জন্য আমি 20 জন লোক ব্যবস্থা করে রাখছি। আমাকে কি নিয়ে যেতে পারবে না? একেবারেই পারবে না? তা যাওয়া যায়, কিন্তু তোমার শরীরটা সবে সেরেছে, এখন একটু রেস্ট নেওয়া ভালো। আমি যে চিন্তায় পাগল হয়ে যাব। চিন্তা করো না, আমি মোহন, দস্যু মোহন। যাও। এই, কোথায় যাচ্ছ? আরে কোথায় যাচ্ছ? মোহনের নির্দেশ মতো তার ভৃত্যবিলাস কলকাতা ট্রেজারি অফিস পর্যবেক্ষণ করতে গিয়েছিল। আজই তার ফেরার কথা। তাকে দেখে মোহন উৎফুল্ল স্বরে বলে উঠল, বিলাস, কি খবর? কথা, নোট ঘর তো পুলিশে চেয়ে গেছে। বোকার সাহেব? বোকার নয় বিলাস, বেকার সাহেব। ও তো আমি বলতে পারিনি কর্তা। ঠিক আছে, বলো বোকার সাহেব কি করছে? আমি তো বুঝতেই পারিনি। নোট ঘরের সামনে দিয়ে যেতে যেতে বোকার সাহেবের সঙ্গে ধাক্কা লেগে গেল। সে তো ইঞ্জিরিতে কত কথা শোনালে। কোন দিন মরবে তুমি? এত লোক থাকতে তোমার সঙ্গে বেকারেরই ধাক্কা লাগলো। খবরের কাগজে নকল পাঠানো হয়নি? কি বলেন কর্তা, পাঠাইনি আবার? আসার সময় হাওড়ার ডাকে দিয়ে এসেছি। বেশ করেছ। যাও, এখন খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নাও। তারপর সন্ধ্যার পর আবার আমার সঙ্গে দেখা করো। আমি কাল ভোরেই কলকাতা যাব। ঠিক আছে কর্তা। কমিশনার সাহেবও উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ শেষ করে মিস্টার বেকার সেদিন রাতে যখন শুতে গেলেন, তখন রাত 2 বেজে গিয়েছে। শ্রান্ত ক্লান্ত উদ্বিগ্ন মিস্টার বেকার শোয়া মাত্রই ঘুমিয়ে পড়লেন।
পরদিন সকালে ঘুম থেকে উঠেই বেয়ারাকে খবরের কাগজ আনতে আদেশ দিলেন। খবরের কাগজ হাতে নিয়ে তিনি প্রত্যেকটা পাতা উল্টে পাল্টে দেখলেন, কিন্তু মোহনের কোনো সংবাদ দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এরপর ব্রেকফাস্ট সেরে কমিশনারের অফিসে উপস্থিত হলেন। কমিশনার বললেন, মিস্টার বেকার, অপর মহল থেকে নির্দেশ এসেছে এই কেসটা আপনারই দায়িত্বে থাকবে। আর ইউ রেডি ফর ইট? ইয়েস স্যার। আপনি যখন যে সাহায্য চাইবেন সঙ্গে সঙ্গে পাবেন। থ্যাংক ইউ স্যার। গুড লাক। পরদিন সকালে মিস্টার বেকার ব্রেকফাস্টের পর বাংলার ডাক কাগজটা তুলে নিলেন। তখনই তার চোখে পড়ল দস্যু মোহনের চিঠির অনুলিপি এই কাগজে ছাপা হয়েছে। আমি মিস্টার বেকারের মারফত গভর্নমেন্টের কাছে শান্তি প্রার্থনা করেছিলাম, কিন্তু তারা আমার প্রার্থনা উপেক্ষা করেছেন। আমি অতীতে যা প্রতিজ্ঞা করেছি তা পালন করেছি, এবারেও সেটা করব। অহংকারী মিস্টার বেকারের সব অহংকার আগুনে ভস্মীভূত হবে। সব শেষে আমি জনসাধারণকে জানাতে চাই, তারা যেন 10ই জুলাই ট্রেজারি অফিসারের সামনে ভিড় না করেন। তাহলে আমার সব পরিকল্পনা পণ্ড হয়ে যাবে এবং অনর্থক অনাবশ্যক কোনো নিরীহ ব্যক্তির জীবন বিপন্ন হতে পারে। বহুদিন শক্তিচর্চা করিনি, তাই এই সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে। ইতি আপনাদের দস্যু মোহন। মিস্টার বেকার রাগে খবরের কাগজটা দূরে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর দ্রুত বেগে মোটর চালিয়ে পুলিশ কমিশনারের অফিসে পৌঁছলেন। কমিশনার সাহেবের সঙ্গে দেখা করার জন্য নিজের নাম লেখা কার্ড ভিতরে পাঠিয়ে দিলেন। বাংলার ডাক কাগজের সংবাদ অবিলম্বে ভারতবর্ষের সর্বত্র ছড়িয়ে পড়ল। কয়েক ঘন্টার মধ্যে সারা দেশ জানতে পারল আবার দস্যু মোহন সংহার মূর্তিতে আবির্ভূত হয়েছে। পুলিশ কর্তৃপক্ষ এবং গভর্নমেন্ট অত্যন্ত অস্থির ও উদ্বিগ্ন হয়ে উঠল। তারা দস্যুকে গ্রেপ্তার করার জন্য পুরস্কারের অঙ্ক 50,000 থেকে 1 লক্ষ টাকা করে দিলেন। এতে আগুনে যেন ঘি পড়ল। দস্যু মোহনের মর্যাদা হিমালয়ের উচ্চ শিখরকেও যেন ছাড়িয়ে গেল। মানুষের আলোচনা উদ্দীপনা এমন হয়ে উঠল যে দস্যু মোহনের কথা ছাড়া কলকাতার মানুষের মুখে আর কোনো কথা থাকল না। ট্রেজারি অফিসের সামনে দিনের পর দিন গভীর রাত্রি পর্যন্ত বহু লোক অকারণে সমবেত হতে লাগল। 10ই জুলাই আসতে তখনও 5 দিন বাকি, কিন্তু লোকজনের আগ্রহ এতটাই বেড়ে গিয়েছিল তারা সেখানে আনাগোনা শুরু করে দিল। এরকম জটিল পরিস্থিতিতে পুলিশ প্রমাদ গুনলেন। তারা চিন্তা করলেন যে এই ভিড়ের সুযোগ নিয়ে হয়তো দস্যু মোহন তার কাজ হাসিল করে নেবে। জনতার ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশ বিভাগ চিন্তা করতে লাগলেন। প্রথম পুলিশের সাহায্যে জনতাকে দূরে রাখার চেষ্টা করা হলো, কিন্তু ক্রমবর্ধমান ভিড় নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে উঠল। মিস্টার বেকার ট্রেজারি অফিসের সামনে দাঁড়িয়ে কয়েকজন অফিসারের সঙ্গে কথা বলছিলেন। আরে, অবস্থা তো আয়ত্তের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে। আপনারা এক কাজ করুন, গাড়ি বারান্দার শেষ সীমা পর্যন্ত পুলিশ পিকেটিং করে রাখুন, আর দেখুন কোনো লোক যেন ফুটপাতের ওপর না দাঁড়ায়। ওকে স্যার। উল্টো দিকে দিঘির রাস্তাটা কি করা যায়? রাস্তা তো বন্ধ করা যাবে না, ওদিকেও পুলিশ পাহারার ব্যবস্থা করতে হবে। ট্রেজারি অফিসের সামনে থেকে জনতাকে সরানো হলো বটে, কিন্তু দূরের ফুটপাতগুলো জনাকীর্ণই হয়ে রইল। এই সময় একজন সার্জেন্ট এসে মিস্টার বেকারকে বললেন কমিশনার সাহেব এসেছেন এবং তার সঙ্গে কথা বলার জন্য তাকে ডাকছেন। এই দস্যুটা আমাদের যেভাবে অপদস্থ করছে সেটা খুবই খারাপ। আচ্ছা, এই দস্যুটা সংবাদ যাতে কোনো খবরের কাগজে না বের হয় তার কোনো বন্দোবস্ত করা যায় না? তাতে ফল খারাপ হবে স্যার, অনেক গুজব ছড়াবে, তাতে কাজ করা অসুবিধা হয়ে যাবে। বরং আমাদের গোপনে কাজ করা উচিত। গোপনে কি আয়োজন করতে চাইছেন? মোহন তো বলেছে 10 তারিখে ট্রেজারি লুট করবে, আর আজ তো 7 তারিখ। তাই এখন থেকেই এত পুলিশ পিকেট বসিয়ে হইচই করে ব্যাপারটা বাড়ানোটা মনে হয় ঠিক নয়। দ্যাটস রাইট,
কিন্তু সে যদি 10 তারিখের আগেই ট্রেজারি অফিস লুট করে দেন? না স্যার, এক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, দস্যুমোহন তার কথার কোনো নড়চড় করে না। এক্ষেত্রে সে 100% ভদ্রলোক। একটা এরকম দস্যুর সম্বন্ধে আপনার এরকম ধারণা বিস্ময়কর। আমাকে মার্জনা করবেন স্যার, জগতে এরকম অনেক বিস্ময়কর ঘটনা আছে। 9 জুলাই প্রত্যেক সংবাদপত্রে পুলিশ কমিশনারের এক বিজ্ঞপ্তি বেরোল। তিনি কলকাতার জনসাধারণকে উদ্দেশ্য করে লিখলেন, সর্বসাধারণকে সতর্ক করে জানানো হচ্ছে যে তারা যেন দস্যুর বৃথা আস্ফালনের ওপর ভিত্তি করে যে কোনো আলাপ আলোচনা থেকে বিরত থাকেন এবং অনাবশ্যক কৌতূহল না দেখান। দস্যু মোহনকে গ্রেফতার করার জন্য মহামান্য গভর্নমেন্ট 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। এই সঙ্গে আরও জানানো হচ্ছে যে আজ এবং আগামীকাল অফিসের মধ্যে বিনা কারণে কেউ প্রবেশ করবেন না। অফিসের সামনে বেআইনি সমাবেশ কোনোভাবেই কর্তৃপক্ষ বরদাস্ত করবেন না। সেক্ষেত্রে আইনভঙ্গকারীদের গভর্নমেন্ট সমুচিত শাস্তি দিতে বাধ্য হবেন। সেদিন সকালে মিস্টার বেকার ট্রেজারি অফিসে গিয়ে ভারপ্রাপ্ত অফিসারের সঙ্গে দেখা করলেন। ট্রেজারি কন্ট্রোলারকে অত্যন্ত উদ্বিগ্ন দেখাচ্ছিল। মিস্টার বেকার অফিসারকে বললেন, আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। বলুন। গত 1 মাসের মধ্যে এই অফিসে কোনো অফিসার, কেরানি বা বেয়ারে কি কেউ নিযুক্ত হয়েছে? আপনি একটু অপেক্ষা করুন, আমি খবর নিয়ে বলছি। হ্যাঁ মিস্টার বেকার, এই সপ্তাহে 2 জন অফিসার, 1 জন কেরানি আর 3 জন বেয়ারা নিযুক্ত হয়েছে। মিস্টার বেকার নবনিযুক্ত অফিসার, কেরানি এবং বেয়ারাদের ডেকে জিজ্ঞাসাবাদ করলেন। অবশেষে বহু প্রতীক্ষিত ও আলোচিত 10ই জুলাই উপস্থিত হল। কলকাতা শহরের অত্যুৎসাহী মানুষজন অসম্ভব কিছু একটা ঘটনা ঘটার আশায় সকাল থেকেই অপেক্ষা করতে লাগল। তাদের সবার মনে একটাই প্রশ্ন, মোহন কি সত্যিই ট্রেজারি অফিস লুট করতে পারবে? পুলিশের কড়া নিষেধ সত্ত্বেও চায়ের দোকানে, ট্রামে, বাসে, মজলিসে সর্বত্র একই আলোচনা চলতে লাগল। ওই দিন সকালে বাংলার ডাক সংবাদপত্রে মোহনের স্বাক্ষরিত একটি অদ্ভুত পত্র প্রকাশিত হল। সেই পত্র পাঠ করে সকলেই এক অনাগত বিপদ আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে উঠল। পত্রখানা এই রকম: মহাশয়, আমি আপনার বহু প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে কয়েকটা কথা স্থূলবুদ্ধি পুলিশ কর্তৃপক্ষকে জানাতে চাই। ইদানিং আমি দেখছি আমাকে সম্পূর্ণরূপে ভুল বোঝা হচ্ছে, কারণ আমি কোনো নীচ উদ্দেশ্যে কোনো দস্যুতা সাধন করি না। আমি এই কাজ করব, তার জন্য দায়ী মিস্টার বেকার। মিস্টার বেকারের অতীতের অন্যায়ের সাজা দেয়া আমার একটা কর্তব্য। আমি তাকে এমন অপদস্থ করতে চাই যাতে তিনি কোনো দিন জগতের সামনে মাথা তুলে না দাঁড়াতে পারেন। আর এই কারণেই আমি ট্রেজারি অফিস লুণ্ঠন করব। কিন্তু সরকারি বাবুদের কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। তারা ভাবছেন যে আমি কারেন্সি অফিসের সমস্ত কাঁচা টাকা পয়সা লুট করব। তাই তারা অতি সতর্কতার সঙ্গে মাটির নিচে এক লকারে সিন্দুকের মধ্যে সব কিছু চালান করছেন, পণ্ডশ্রম করছেন। আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আমি কোনো টাকা পয়সা লুণ্ঠন করব না। আমি শুধু সেই সিন্দুক লুট করব যার মধ্যে গভর্নমেন্টের বহু লক্ষ মূল্যের বিভিন্ন জিনিস রয়েছে। আমি মিস্টার বেকারকে জানাতে চাই, বিকেল 5টা অবধি উনি নিরুদ্বিগ্ন থাকতে পারেন, কারণ আমি ঠিক 5টার সময় লুণ্ঠন করব। অর্থাৎ ব্যাপারটা খুব সহজ সরল হয়ে গেল, কারণ নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট সময়ে লুণ্ঠিত হবে। এটা জানতে পারলে নিশ্চয়ই রক্ষক তার সাবধানতা অবলম্বন করতে পারবে। কিন্তু এত কিছু বলে দেওয়া সত্ত্বেও মিস্টার বেকার যদি ধৈর্যহারা হয়ে এদিক ওদিক দৌড়দৌড়ি করতে থাকেন এবং তাঁর সহকর্মীদের উত্তপ্ত করতে থাকেন, তার জন্য আমি দায়ী নই। আমি আবার বলছি, আমি এই কাজ করছি কারণ আমি মিস্টার বেকারকে সাজা দিতে চলেছি। আমি যদি ইচ্ছা করতাম, আমি যে কোনো দিন যে কোনো সময় তাকে হত্যা করতে পারতাম,
কিন্তু আমি নরহত্যা করি না। নরহত্যাকে আমি ঘৃণা করি, আর আমার শাস্তি দেওয়ার পদ্ধতিও আলাদা। ইতি মোহন, দস্যু মোহন। লক্ষ লক্ষ মানুষের সঙ্গে মিস্টার বেকারও এই পত্র পাঠ করলেন। তার মুখ অস্বাভাবিক গম্ভীর হয়ে উঠল। তিনি টেলিফোন তুলে কমিশনার সাহেবকে ফোন করলেন। গুড মর্নিং স্যার, আমি এখনই আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। ওকে স্যার, আমি 10 মিনিটের মধ্যেই পৌঁছচ্ছি। রিসিভার নামিয়ে ছড়ি এবং টুপিটা তুলে নিয়ে মোটরে উঠে কমিশনারের সঙ্গে দেখা করতে চললেন মিস্টার বেকার। কমিশনার সাহেব অপেক্ষা করছিলেন। তিনি মিস্টার বেকারের গম্ভীর মুখের দিকে তাকিয়ে বললেন, টি ব্যাপার মিস্টার বেকার? স্যার, এই কাগজটা একটু পড়ে দেখুন। স্ট্রেঞ্জ, এই কাগজটার এত সাহস হয় কি করে এই খবরটা ছাপার জন্য? স্যার, এই কাগজ না ছাপলেও অন্য কোনো না কোনো কাগজ তো ছাপতই। আচ্ছা, দস্যুটা যে সেন্দুকের ব্যাপারটা লিখেছে, সত্যি কি এরকম কিছু আছে? হ্যাঁ স্যার, মোহন যা বর্ণনা দিয়েছে একেবারে সঠিক। আমি কালই সেই সিন্দুকটা পরীক্ষা করে দেখেছি। আর এই সিন্দুকটার জন্য ট্রেজারি অফিসের কন্ট্রোলার সাহেব বেশ উদ্বিগ্ন হয়ে আছেন। স্ট্রেঞ্জ, এই লোকটার কাছে এত ইনফরমেশন থাকে কি করে? আর সে যে এমন নিখুঁতভাবে সব কিছু জানে, এটা সত্যি বিস্ময়কর। আচ্ছা, এখন কি করা যায়? স্যার, আমি আমার প্ল্যান মতো কাজ করে যাব। আপনি যদি আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দেন তাহলে সুবিধে হবে। নিশ্চয় নিশ্চয়, আপনার যা প্রয়োজন আমাকে জানাবেন। যদি আপনি সেনাবাহিনীর প্রয়োজন আছে বলে মনে করেন, তারও ব্যবস্থা আমি করব। না স্যার, আমার সহকারীরাই যথেষ্ট। মিস্টার বেকার, আজ ট্রেজারি অফিস বন্ধ রাখলে হয় না? তাতে বিপদের সম্ভাবনা বেড়ে যাবে স্যার। কেন? আমি চাই রোজগার মতো স্বাভাবিক কাজকর্ম যেমন চলছে চলুক। অতিরিক্ত কিছু পুলিশ পাহারায় থাকবে। তারা সবাইকে ভেতরে ঢুকতে দেবে, কিন্তু সিগন্যাল পেলেই বাইরে বেরোনোর সব দরজা বন্ধ করে দেবে, আর কাউকেই বাইরে যেতে দেওয়া হবে না। আর প্রত্যেক সিন্দুকের পাশে 4 জন করে বন্দুকধারী পুলিশ থাকবে। গুড। এই ব্যবস্থায় কি দস্যু মোহনের পক্ষে যথেষ্ট হবে? নিশ্চয়ই হবে স্যার, কারণ দস্যু মোহন তো আর অশরীরী নয়। বন্দুকের বুলেট তার শরীরে একই রকমভাবে কাজ করবে। আর তাছাড়া সবাইকে আমরা বিশেষভাবে পরীক্ষা করেই ভেতরে ঢুকতে দেবো। ওকে ওকে। এখন তো স্যার 9টা বাজে, 10:30টায় ট্রেজারি খুলবে। তার কিছুটা আগেই আমি আমার সহকারীদের নিয়ে ট্রেজারি অফিসে পৌঁছে যাব। এই বলে মিস্টার বেকার উঠে দাঁড়ালেন এবং কমিশনারের সঙ্গে করমর্দন করে বেরিয়ে গেলেন। আবার মোহন গল্পের প্রথম পর্ব আজ এই পর্যন্ত। অভিনয় এবং গল্প পাঠে ছিলাম আমি নিবেদিতা, দৈপায়ন এবং অরিন। এর পরের পর্ব আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি, সঙ্গে থাকুন।